আমরা আসলে কয়জন জানি 21শে ফেব্রুয়ারি 1952 সাল মানে বঙ্গাব্দ 1358 সালের 8ই ফাল্গুন। তবে এই 70 বছর আগে থেকেই বৈশ্বিক টানে কিনা কে জানে 8, 9, 21 হয়ে গেছে বাঙালির দারুণ এক আবেগময় শব্দ। গানে কবিতায় নানাভাবে নানা ভঙ্গিতে এসেছে সেই 21। পড়ছি একটু আল মাহমুদের 21-এর কবিতা থেকে। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। এখানে আরও একটু যোগ করি, এই কবিতা কিন্তু গানে গানে তুলে ধরেছেন সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই খেতেও এই গায়ক 15 ফেব্রুয়ারি মারা যান কলকাতায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দিয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেসবুকে লিখেছেন, যতদিন বাংলা গান থাকবে ততদিন আমি বাংলায় গান গাই, বাঙালির মুখে মুখে ফিরবে। প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও বলতে চাই, এই গান অবশ্যই অমর হয়ে থাকবে। অমর হয়ে রইলেন গায়ক নিজেও। কিন্তু কলকাতার বন্ধুরা যে বলেন ইংরেজি ও হিন্দি ভাষা যতটা কুলীন এখন ওপার বাংলায়, বাংলা ঠিক ততটাই অবহেলিত ভাষা সেখানে। এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমি যখন কলকাতায় গিয়েছি আমার একটা ধারণা ছিল, কলকাতার বন্ধুদের কথাই না, আমার একটা ধারণা ছিল যে কলকাতায় হয়তো বাংলা ভাষা চলে। কিন্তু কলকাতার রাস্তাঘাটে আমি সর্বত্র হিন্দি ভাষাই শুনেছি। কলকাতার মধ্যবিত্তের ভাষা অবশ্য ইংরেজি। একদিকে ইংরেজি, একদিকে হিন্দির চাপে বাংলা সেখানে প্রায় অচ্ছুত। বাংলা সেখানে আসলে শুধু সাধারণ মুখের একটি ভাষা, বাংলার সেখানে কোনো মর্যাদা আছে সেরকমটা আমাদের বন্ধুরাও বলেন না। আমিও অল্প কয়েকদিন থেকে সেটা আসলে বুঝতে পারিনি। যে ভাষার দাবির পথ ধরে ভাষা শহীদদের আত্মত্যাগে এপারে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেখানে বাংলা ভাষার মর্যাদা কতটা আছে সেটাও অবশ্য প্রশ্ন। দেশে বাংলার বাধ্যতামূলক করে আইন হয় 1987 সালে। সেই আইন অনেকটা কাজের গরুর মতো, যা শুধু রয়ে যায় কেতাবে, পাওয়া যায় না গোয়ালে। ধরা যাক উচ্চ আদালতের রায় লেখায় বাংলা ব্যবহারের কথা, ফেব্রুয়ারি মাসে এলে খুব বেশি আলোচনায় থাকে বিষয়টি। মামলার বেশিরভাগ শুনানি নাকি বাংলাই হয়, কিন্তু প্রায় সব রায় আসে ইংরেজিতে। মামলার কথাটি একটু পরে আসি। আমরা সাধারণভাবেও বাংলার উপরে ইংরেজির অবস্থান দিয়ে আসছি সর্বত্র। আমরা যখন রেগে যাই তখন ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি, অন্তত একটি বাক্য ইংরেজিতে বলি। আমরা যখন কাউকে বলি বেরিয়ে যাও, তখন খুব জোরে এটাও বলি গেট আউট। বেরিয়ে যাওয়ার পরে যেন আমরা বেরিয়ে যাওয়ার শব্দটি বুঝতে পারছি না, গেট আউট বললে ঠিকই আমরা বুঝতে পারবো। একটি কৌতুক ইদানিং প্রায় ফেসবুকে দেখা যায়, যেখানে সেখানে বলা হয় যে ইংরেজিতে যখন বলেছেন তখন ঠিকই বলেছেন। আমরা আসলে এখনও মনে করি ইংরেজিতে আসলে মিথ্যা কথা বা খারাপ কথা সম্ভব না। উচ্চ আদালতের প্রসঙ্গে আসি। উচ্চ আদালতের 2-1 বিচারক শুধু বাংলার চর্চাটা করেন। আমাদের আদালতে কালো গাউন থেকে শুরু করে আইন কানুনের মানুষের অনেক কিছুই ব্রিটিশ আমলের নিদর্শন ধরে রেখেছে। এর পেছনে আছে বাস্তবতাও। এই বিষয়টি সামনে এনেছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যা বলেছেন, আমি একটু যারা মঞ্জিল মোর্শেদের সাথে একটু দ্বিমত পোষণ করে বলি, আসলে যে আমরা ইংরেজির চেয়ে মানে বাংলার চেয়ে ইংরেজিতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এর একটা বড় কারণ কিন্তু কাট কপি পেস্ট। আমাদের যে ড্রাফট আমরা আদালতে দেখতে পাই তার বেশিরভাগই আরেকটা ড্রাফট থেকে অনেকটা কাট কপি করা। আমার আইনজীবী বন্ধুরা নিশ্চয়ই এখানে আলোকপাত করবেন। আদারওয়াইজ ইংরেজিতে সহজে লিখতে পারলে বাংলায় কেন সহজে লেখা যাবে না, এটা আমি আসলে বুঝতে পারি না। এই যে বাংলা নিয়ে এত আবেগ, তা কিন্তু ফেব্রুয়ারির শেষেই অনেকটা মিলিয়ে যাবে, মিলিয়ে যায়। আর 21-এর দিন যেভাবে শহীদ মিনার নিয়ে ভাব ভালোবাসা থাকে, সেটা থাকে না বছরের অন্য সময়। তাই কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষায়ও আমাদের আইনের আশ্রয় নিতে হয়, যেতে হয় আদালতে। যে আইনজীবীকে কোট করেছিলাম একটু আগে, সেই মঞ্জিল মোর্শেদই একটি রিট করেছিলেন, যার জেরে উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছিল। সেখানে বলা হয়েছিল কেউ যেন শহীদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে না ওঠেন। কিন্তু এই কথা অহরই লঙ্ঘিত হচ্ছে। দেশের বিভিন্ন শহীদ মিনারে জুতা পায়ে বিচরণের ছবি প্রায় আসে পত্রপত্রিকায়। জুতা পায়ে নাকি নগ্নপদ, এ নিয়ে রাজনীতিও দেখেছি। গত ডিসেম্বরে 14 ডিসেম্বরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শ্রদ্ধা জানান, তার পায়ে ছিল জুতা। কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুর পায়ে ছিল না চপ্পল, ছিলেন নগ্নপদে। এ নিয়ে নেট দুনিয়ায় সরব হয় আওয়ামীপন্থীরা, প্রধান উপদেষ্টার সমালোচনায় মুখর তারা। এর প্রতিবাদে এগিয়ে এলেন আবার ইউনূসপন্থীরা। তারা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনাও কখনো জুতা পায়, কখনো খালি পায়ে যেতেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। জুতার রাজনীতি তাই আর আগায়নি তখন। আমি এই জুতা রাজনীতির পাশাপাশি আরেকটি কথা একটু বলতে চাই। এই বাংলা ভাষার শব্দ নাকি আরবি ভাষার শব্দ নাকি উর্দু ভাষার শব্দ, এ নিয়ে কিন্তু আমরা গত সরকারের আমলে বিভিন্ন রকম কথা দেখেছি যে এই শব্দটি উর্দু, তাই একে ব্যবহার করা যাবে না। অথচ খোদ আওয়ামী লীগ নামটি উর্দু, এবং আরেকটি যে প্রধান বিরোধী দল বিএনপি, তাদের নাম তো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তারা কিন্তু নিজেদেরকে বাজাদ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে পরিচয় দিতে চান কিনা আমি জানি না, তারা বিএনপি হিসাবেই আসলে দেশে পরিচিত। আবার জুতা প্রসঙ্গে ফিরে আসি। জুতা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টার সাম্প্রতিক বচন একটু আলাপে আনতে পারি। আগের শুক্রবার শবে বরাতের রাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আত্মঘাতী বাঙালির একটি বিচিত্র দিকই যেন তুলে ধরলেন আফম খালিদ হোসেন। বাংলাদেশে মসজিদ থেকে জুতা চুরি নিয়ে করলেন আক্ষেপ।
কোট করছি মাননীয় ধর্ম উপদেষ্টার ভাষ্য থেকে, মসজিদের ভেতরে কাতারে কাতারে জুতার বাক্স আছে। আরএফএল কোম্পানির জুতার বাক্স বানাইতেছে। পৃথিবীর বহু দেশে জুতার বাক্স নাই, ইংল্যান্ডে নাই, নরওয়েতে নাই, সিঙ্গাপুরে নাই, এমনকি কলকাতায়ও নাই। ওইসব দেশের মানুষ মনে করে একটা মানুষ ইবাদত করতে এসছে, তার জুতা চুরি করা তো গুনাহ। এদিকে চুরি নয়, বাসে ডাকাতির একটা ঘটনা নিয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত সোমবার ঢাকা রাজশাহী রুটের একটি নৈশ কোচে ডাকাতরা করেছে ধর্ষণও আলোচনায় আছে এমন অভিযোগ। এ নিয়ে বড় সংবাদ মাধ্যম চুপচাপ ছিল। ছোট্ট এক অনলাইন পোর্টালে প্রকাশিত খবর ভাইরাল হয় প্রথমে, তারপরে এগিয়ে আসে বড়রাও। তবে ধর্ষণের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। অন্তর্বর্তী সময়েও অস্বীকারের সংস্কৃতি আর সেই ধীরে চলনতি। শেষ খবর যতটুকু পাওয়া গেছে, মামলা হয়েছে 3 দিন পর। যেন অপরাধ হলে সেই খবর ভাইরাল হতে হবে, তারপর নড়েচড়ে বসবে পুলিশ। তবে সুধীজন যারা, সে নাগরিকেরাও বসে নেই।